গল্প আড্ডার পক্ষ থেকে জানাই সকল শ্রোতাদের স্বাগত। গল্প আড্ডা কোনো রকম অলৌকিকতা বা কুসংস্কারকে প্রশ্রয় দেয় না। আমাদের একমাত্র উদ্দেশ্য হলো যে সকল মানুষ নিজের জীবনে যে কোনো রকমের অলৌকিক ঘটনার সম্মুখীন হয়েছেন তাদের অভিজ্ঞতা আপনাদের সকলের সামনে তুলে ধরা শুধুমাত্র। এসব ঘটনা বাস্তব না কল্পনা সেটা পুরোটা গল্প আড্ডা শ্রোতাদের বিবেচনার উপর রেখে দিয়েছে। কারণ ভূত প্রেত একটা এমনই জিনিস, যে দেখেছে সে বিশ্বাস করেছে, যে দেখেনি তারা শুধু আমাদের গল্প উপভোগ করুন। শুরু হচ্ছে আজকের গল্প। আজকের ঘটনাটা একটা মেয়ের সঙ্গে ঘটেছে। তো যেরকম প্রত্যেক ভিডিওতে আমি যার সঙ্গে ঘটা ঘটনা তার নামটা গোপন রাখি, এই ভিডিওতেও রাখবো। তো ব্যাপারটা হচ্ছে, যে মেয়েটার সঙ্গে ঘটেছে ঘটনাটা সে থাকে দুর্গাপুরে, এবং এখন যদিও সে সুস্থ আছে, বাট ঘটনার সময় তার সঙ্গে অনেক কিছু বাজে হয়। তো সেই ঘটনাটা তুলে ধরছে। ঘটনাটা হলো, যে মেয়েটির কথা বলছি, মেনে নিচ্ছি সেই মেয়েটির নাম সুপ্রিয়া। তো সুপ্রিয়া তখন জব করতো, বেশ আজ থেকে 3 বছর আগেকার ঘটনা। জবের থেকে ফিরতে সুপ্রিয়ার মোটামুটি হয়ে যেত সন্ধ্যে 8টা, 8:30। সুপ্রিয়ার একটা অভ্যাস ছিল, সে প্রায় রোজই সে একটু ঘুরতে বেরোতো। জবের থেকে আসার পর একটু মাইন্ড ফ্রেশ করার জন্য সে ঘুরতে বেরোতো। সুপ্রিয়ার একটা বয়ফ্রেন্ড ছিল। তো কাজের পর সে নিজের বয়ফ্রেন্ডের সঙ্গে বাইকে করে, কখনো কারে করে ঘুরে বেড়াতো। ম্যাক্সিমাম টাইমে সুপ্রিয়া যেহেতু কাজ থেকে লেটে ফিরত, সুপ্রিয়ার একটা অভ্যাস ছিল, সে কাজ থেকে আসার পর চান করতো ডেলি। হিন্দু শাস্ত্রে মানা হয়, সব শাস্ত্রে মানা হয় যে রাতে মেয়েদের চান করতে নেই। মানে সূর্য যখন অস্ত যায়, সূর্য অস্তের টাইম আর সূর্য অস্তের পর মেয়েদের চান করা নিষেধ। তো একরকমভাবে এই অভ্যাসটা একটা বাজে অভ্যাসেই দাঁড়ায়। বাট সুপ্রিয়াকে তার বাড়ির লোকেরা অনেকবার মনে করেছে যে রাতে চান করতে নেই, রাতে চুল ভেজাতে নেই, কিন্তু সে কারোর কথা শোনেনি, সবার কথা অগ্রাহ্য করে। যেহেতু আজকালকার ডেটে সে কোনো কিছু সেরকম একটা মানেনি। সুপ্রিয়া ডেলি রাতে চান করে এবং ভিজা চুল নিয়ে ভিজা চুলটাকে খুলে ঘুরতে বেরোয়, যেন বাইকের হাওয়াতে, বাইকে যখন যাচ্ছে তখন হাওয়াতে যেন চুলটা একটু শোকায়, তাই সে চুলটা সবসময় ম্যাক্সিমাম টাইম খুলে রাখে। ঘটনাটা হয়েছে, যেদিনকে ঘটনাটা হয় সেদিনকেও সুপ্রিয়া চান করে চুল খুলে ঘর থেকে বেরোতে চায় এবং তার মা তাকে মানা করে যে চুল খুলে বেরোস না। সুপ্রিয়ার চুলগুলো প্রচুর বড় বড় ছিল, একটা লম্বা ছিল, প্রায় কোমর অবধি। কী হয়েছে ঘটনাটা সেটাতে আসে। সুপ্রিয়া বেরোয় বাড়ি থেকে, বেরোনোর পর সে নিজের বয়ফ্রেন্ডকে কল করে। সুপ্রিয়ার বয়ফ্রেন্ড আসে তাকে পিক আপ করতে, এবং রোজকার মতো স্বাভাবিক যেরকম সে ঘুরতে পারত সেই দিনকে সে ঘুরতে বেরোয়। এবং ঘুরতে ঘুরতে সেই দিনকে তার বয়ফ্রেন্ড তাকে নিয়ে এমন একটা রাস্তা দিয়ে যায়, এমন একটা রাস্তা দিয়ে বেরোয় যে রাস্তাটা প্রায় খুব ফাঁকা থাকে সবসময়, মানে ম্যাক্সিমাম টাইম ফাঁকা থাকে, এবং সেই রাস্তাটা একটু অন্ধকারও থাকে। ঘটনাটা হয়েছে, সেই রাস্তা থেকে বেরোনোর সময় সুপ্রিয়ার মনে হলো যেন সুপ্রিয়ার গাটা কাঁটা দিয়ে উঠল। সে নিজে বয়ফ্রেন্ড বলে যে, দেখো এই রাস্তাটা দিয়ে যাচ্ছ, এই রাস্তাটা খুব একটা ভালো মনে হচ্ছে না। সুপ্রিয়ার বয়ফ্রেন্ড অতটা গ্রাহ্য করে না। সুপ্রিয়ার বয়ফ্রেন্ড বলে যে, দেখো এটা শর্টকাট রাস্তা, তো এখান দিয়ে আমরা তাড়াতাড়ি পৌঁছাবো। রাত অনেকটাই, প্রায় 11:30। সুপ্রিয়ারা চা খেতে চায় অনেক দূর দূর, এবার সেখান থেকেই চা খেয়ে তারা ফিরছে। সেই রাস্তাটাতে সুপ্রিয়ার গায়ে কাটা দেওয়ার পর সুপ্রিয়া আবার তার বয়ফ্রেন্ডকে বলে যে, না দেখো এখনও সামনে আরও অন্ধকার রাস্তা আছে, তো তুমি যদি ঘুরিয়ে নাও ঠিক আছে, তো আমার ভালো লাগবে, কারণ আমার একটু ভয় ভয় করছে, গাটা কিরকম, শরীরটা ঠিক লাগছে না, এই রাস্তাটা আমার ঠিক মনে হচ্ছে না। অনেক রকম লোকজন হতে পারে, কেউ ছিনতাই করে নিতে পারে, কোনো জিনিস চোর চেঁচোর অনেক রকম লোক হতে পারে। তো এমনি যেমন রাতের সময় অনেক মানুষেরা, যারা বাজে মানুষ, অন্ধকার জায়গাগুলোকে সিলেক্ট করে বসে নেশা করার জন্য, প্রচুর ছেলেদের গ্রুপ থাকে যারা এসব করে। সেই সব ভয়ে সুপ্রিয়ার যেহেতু কানে তার সোনার দৌড়ে ছিল, তো সে মানা করছিল, কিন্তু তার বয়ফ্রেন্ড শোনেনি। তার বয়ফ্রেন্ড বলল যে, দেখো আমি আছি, তোমার কিচ্ছু হবে। সে বলে তার বয়ফ্রেন্ড সেই রাস্তাটাতে ঢুকে পড়ে এবং আরও যেতে থাকে সেই রাস্তাটা দিয়ে, পুরো রাস্তাটাই পার করে। পার করার পর তারা লোকালয়ে চলে আসে, আবার মানে নর্মাল রাস্তায় চলে আসে, যেখানে লোকজনের ভিড়, গাড়ি ঘোড়া অত রাতে খুব একটা থাকে না, বাট যে কটা দেখা যায় 11:30 নাগাদ, 12টা নাগাদ, সে কটা ছিল মোটামুটি রাস্তায় লোকজন 2-4টে দেখা যাচ্ছিল। তারপরে ওখান থেকে বেরিয়ে তারা ঘরের দিকে রওনা হয়, ঘরের দিকে আসে। ঘরে এসে সুপ্রিয়ার বয়ফ্রেন্ড সুপ্রিয়াকে নামায় এবং তাকে বাই বলে তার বয়ফ্রেন্ড চলে যায় সুপ্রিয়ার বাড়ির স্ট্রিটের মাথায়। স্ট্রিটের মাথা থেকে সুপ্রিয়ার বাড়ি মোটামুটি 200 থেকে 250 মিটার দূর।
ওইটুকু পথ সুপ্রিয়া হেঁটে যায় এবং বাড়ি পৌঁছায়। তো সেখান থেকে যখন সুপ্রিয়া হেঁটে বাড়ি থেকে তার বয়ফ্রেন্ড যখন তাকে বাই বলে চলে যায়, তখন সুপ্রিয়া পেছন করে যখন বাড়ি থেকে হাঁটতে শুরু করে, সুপ্রিয়ার গাটা আবার কাঁটা দিয়ে ওঠে। একটা ঠান্ডা হাওয়ার স্পর্শ, একটা ফিলিং ঠান্ডা হাওয়া সে পায় এবং তার মনে হয় কেউ যেন তার পেছন পেছন হাঁটছে, সেম স্পিডে যে স্পিডে সুপ্রিয়া হাঁটছে। সে একটু মনে ভয় পেল, ঘুরে তাকায় পেছনে, কিন্তু কাউকে দেখতে পায় না। সুপ্রিয়া একটু তাড়াতাড়ি পা চালিয়ে বাড়ির গেট অব্দি পৌঁছে। গেট অব্দি পৌঁছে সে গেটটা খুলে বাড়িতে ঢোকে এবং ঢোকার পর আবার পেছন ফিরে যখন গেটটা লাগায়, তখন সুপ্রিয়ার মনে হয় যে তার ঠিক পেছনে কে যেন দাঁড়িয়ে আছে। সুপ্রিয়ার হার্টবিটটা বেড়ে যায়। সে দৌড়ে গিয়ে দরজায় ঠকঠক করতে শুরু করে এবং 5-10 সেকেন্ড পর তার মা এসে দরজাটা খুলে দেয়। খুলে দেওয়ার পর সে ঘরে ঢুকে অনেকটা স্বস্তি নিঃশ্বাস নেয় এবং একটু বসে বসে ভাবে। সুপ্রিয়া মনে মনে ভাবছে যে কী হতে পারে, কেউ কি পিছা করছে, কোনো বাজে হওয়া বা কোনো প্রেতাত্মা। তারপর কিছুক্ষণই সুপ্রিয়ার আবার মনে হয় না, আমার মা বাবা বারবার বলে বলে যে খোলাচুরি করেছো মনের মধ্যে একটা ফিলিং, একটা মনের মধ্যে একটা চিন্তা ঢুকিয়ে দিয়েছে, সেটারই এগুলো সাইড এফেক্টস, আর এর থেকে বেশি কিছু না। সুপ্রিয়া চলে যায় নিজের বাড়িতে, ঢুকে আবার সে খাবার খেয়ে ঘুমাতে চলে যায়, ফ্রেশ হয়ে ঘুমাতে চলে যায়। ঘুমানোর প্রায় 1-1.5 ঘন্টা পর সুপ্রিয়া একটা স্বপ্ন দেখে। একটা অন্ধকার জায়গা, আশেপাশে কেউ নেই, পুরো ফাঁকা মাঠ। সে মাঠের ওই প্রান্তে খুব আবছা কাউকে দেখা যাচ্ছে। তার শরীরটা অনেকটাই লম্বা, মানুষের থেকে, মানে একটা মানুষ হতে পারে না সেরকম লম্বা, অনেকটা লম্বা একজন। গায়ের রঙ পুরো কালো, তার গায়ে জামা কাপড় বলতে কিছুই নেই এবং হাড়গোড় পুরো চামড়ার সঙ্গে, হাড়ের সঙ্গে চামড়া মিশে গেছে, মাংস খুব একটা নেই। সে হাতছানি দিয়ে ডাকছে করতে সুপ্রিয়াকে। এই স্বপ্নটা দেখার পর সুপ্রিয়া চমকে ঘুম থেকে উঠে যায় এবং সে ঘামতে থাকে এবং হাঁপাতে থাকে। সুপ্রিয়াকে এরকমভাবে উঠতে দেখে সুপ্রিয়ার মায়ের পাশে ঘুমাতে, সুপ্রিয়ার মা উঠে বসে সুপ্রিয়াকে বলে, কী হয়েছে, কোনো বাজে স্বপ্ন দেখেছিস? সুপ্রিয়া সেরকম একটা কিছু তার মাকে বলে না, বলে যে না, হঠাৎ আমার নিঃশ্বাস আটকাচ্ছিল, নিঃশ্বাস নিতে প্রবলেম ছিল, তাই উঠে বসলো। স্বাভাবিক ব্যাপার, সুপ্রিয়া অনেকটা বড় হয়ে গেছে, জব করে এবং এসব ভূতের গল্প বা ভূতের কথা বা ভয় পাওয়ার কথা যদি সে বাড়িতে বলে থাকে, হতে পারে বাড়ির লোক হাসবে যে এত বড় হয়ে গেছিস এখন ভয় করছিস। গিয়ে সুপ্রিয়া সেরকম একটা কিছু জানে না, সে আবার ঘুমিয়ে পড়ে। সেই রাতে সুপ্রিয়ার আর কোনো স্বপ্ন আসে না। পরের দিন আবার স্বাভাবিক সুপ্রিয়া নিজের জবে যায়, জব থেকে আবার আসে, আসার পর ফ্রেশ হয়ে একটু টিফিন করে স্ন্যাক্স খেয়ে সুপ্রিয়া আবার ঘুরতে বেরোয়। মাঝে মাঝে বাইকে যখন সুপ্রিয়া ঘুরছে, মনে হচ্ছে পেছন থেকে কেউ আসছে, সেম বাইকের স্পিডে কেউ আসছে। সুপ্রিয়া বারবার মনে হয়, বারবার সে পেছন করে তাকায়, কাউকে দেখতে পায় না। মোটামুটি 5 থেকে 6 বার এই ঘটনা ঘটে সেই ঘোরাফেরার মাঝখানে। কিন্তু সুপ্রিয়া ভাবে যে চলো ঠিক আছে, হয়তো কালকে রাতে স্বপ্ন দেখেছি, ওই সবের সাইড এফেক্টস মাথার মধ্যে ঘুরছে, তাই সুপ্রিয়া সেরকম কিছু একটা কাজই করে না। আবার ঘরে ফেরার সময় আবার যখন সে গেটটা পেছন করে লাগাতে যায়, এইবার মনে হয় সুপ্রিয়ার ঘাড়ে কেউ একটা নিঃশ্বাস ফেলল। সুপ্রিয়া চমকে পিছনে থাকে, কেউ নেই। সুপ্রিয়া আবার দৌড়ে গিয়ে দরজা টক করে, তার মা দরজাটা খোলে। এইবারে সুপ্রিয়া একটু ভয় পেয়েছে। সুপ্রিয়ার মুখটা দেখে বোঝা যাচ্ছে তার ঠোঁটের উপরে এবং নাকে ঘাম। সুপ্রিয়ার মা সুপ্রিয়াকে জিজ্ঞেস করে যে কী হয়েছে, ভয় পেয়েছিস? দেখে বোঝা যাচ্ছে কী হয়েছে বল। সুপ্রিয়া একটু হাঁপিয়ে নিজের মাকে বলে যে এরকম ব্যাপার, আমি গেটটা যখন লাগাতে গেলাম মনে হলো কেউ যেন পেছনে আমার ঘাড়ে কেউ নিঃশ্বাস ফেললো। সুপ্রিয়ার মা বলে যে সেরকম কিছুই নয়, দেখ হতে পারে এটা জাস্ট হাওয়া, একটু হাওয়া লেগেছে, তো চমকে গেছিস তুই, এরকম কোনো ব্যাপার নেই, যা হাত মুখ ধুয়ে ঠাকুরের কাছে ঠাকুরকে প্রণাম করে তুই ঘুমিয়ে পড়। সুপ্রিয়া সেই কথা মতন কাজ করে, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে ডিনার সারার আগে ঠাকুরকে প্রণাম করে তারপর ডিনার সেরে আবার ঘুমিয়ে পড়ে। হঠাৎ করে মাঝরাতে ঘুমের ঘরে সুপ্রিয়ার মনে হয় কেউ যেন সুপ্রিয়ার গায়ে টাচ করছে, একটা ঠান্ডা হাত, হাড় ঝিরঝিরি একটা ঠান্ডা হাত। হাতটা আস্তে আস্তে সুপ্রিয়ার পা থেকে উড়ু মানে হাঁটু অবধি আসছে। সুপ্রিয়ার আবার চমকে ঘুম ভেঙে যায়, উঠে থাকে কিছুই নেই, কিন্তু সেই ঠান্ডা ভাবটা এখনও সুপ্রিয়া নিজের পায়ে ফিল করতে পারছে। সুপ্রিয়া আবার ভয় পেয়ে যায়, সে নিজের মাকে তোলে, উঠিয়ে বলে যে মা আমার ভয় লাগছে, আমি দেওয়ালের পাশে গিয়ে ঘুমাবো, দেওয়ালের দিকে ঘুমাবো। কেন সুপ্রিয়ার যে
খাটের দেওয়ালের দিকে তার মা ঘুমাতো, আর এই পাশে বাইরের দিকে সুপ্রিয়া ঘুমাতো। তো সুপ্রিয়া দেওয়ালের দিকে চলে যায়, তার মাকে ধরে জড়িয়ে সে আবার ঘুমিয়ে পড়ে। মাঝরাতে প্রায় 2:30-3টে নাগাদ সুপ্রিয়ার ঘুম ভাঙে। সুপ্রিয়া টয়লেট যাওয়ার জন্য ওঠে। টয়লেট গিয়ে সুপ্রিয়া টয়লেট করার পর বেসিনের সামনে গিয়ে হাত ধুচ্ছে এবং বেসিনের সামনে একটা আয়না লাগানো। সুপ্রিয়া যখন ফিরে আসার জন্য মাথাটা তোলে, এক পলকের জন্য সুপ্রিয়ার মনে হয় সেই যে স্বপ্নে দেখা হার্জির যে লম্বা লোক, সে পেছনে দাঁড়িয়ে আছে। তার শুধু বুক অবধি দেখা যাচ্ছে, বাকিটা অনেকটা লম্বা যেহেতু লোকটা, তো তার বুক অবধি দেখা যাচ্ছে। সুপ্রিয়ার মাথার কাছে তার বুকটা, সুপ্রিয়ার পেছনে দাঁড়িয়ে আছে। সুপ্রিয়া অনেক জোরে চিল্লিয়ে ফেলে ভয়, এবং তার বাবা মা দুজনেই উঠে যায়। সুপ্রিয়া দৌড়ে আসে মায়ের কাছে, এসে মাকে ধরে কাঁদতে কাঁদতে বলে, মা আমি এরকম একটা জিনিস দেখতে পেলাম বাথরুমে। তার মা বাবা দুজনেই ভয় পেয়ে যায় এবং সেই রাতে তাকে ঠাকুরের ফুল দিয়ে, তার মাথার নিচে লোহা দিয়ে, মানে মাথার বালিশের নিচে লোহা দিয়ে তাকে, তার মাথাকে জড়িয়ে ধরে ঘুমায়। পরের দিন সুপ্রিয়া কাজ থেকে ফিরছে। সুপ্রিয়া নিজের স্কুটি নিয়ে যেত কাজের মধ্যে, জবে। স্কুটি নিয়ে যখন ফিরছে, ফেরার পথে রাস্তায় সুপ্রিয়ার মনে হচ্ছে যে একটু পরে পরে একটাই লোকটার মুখটা বোঝা যাচ্ছে না, অনেক দূরে দাঁড়িয়ে আছে। সুপ্রিয়া বেরোতে বেরোতে লক্ষ্য করছে যে লোকটাকে সে পেরিয়ে গেল। লোকটা যখন পেরিয়ে সুপ্রিয়া স্কুটি নিয়ে যখন চলে গেছে, সে নিজের আয়নায় দেখছে যে লোকটা ঘুরে তার দিকে তাকাচ্ছে। একটু পরে গিয়ে আবার সেই একই দৃশ্য, লোকটাকে সুপ্রিয়া চিনতে পারছে না, সে আপাতত মশলার দিয়ে মুখটা মরিয়ে। তো এরকমভাবে প্রায় 2 থেকে 3 জায়গায় সুপ্রিয়া সেই লোকটাকে দেখতে পায়, সেম লোক বারবার, মোটামুটি 3বার সুপ্রিয়া সেটা দেখে। দেখার পর সুপ্রিয়ার এবার ভয় করতে শুরু করে প্রচুর। সে ঘরে এসে মা বাবাকে আবার জানায় যে এরকম ঘটনা ঘটছে আমার সঙ্গে। সেই দিনকে সুপ্রিয়া ঘুরতে বেরোয় না, ভয়। রাতে যখন সুপ্রিয়া ঘুমানোর পর আবার সুপ্রিয়া স্বপ্ন দেখে যে সেই লম্বা লোকটা, সেই হার্জির যে কালো চামড়ার লোকটা, যার মুখটা স্পষ্ট বোঝা যাচ্ছে না বললে ভুল হবে। অ্যাকচুয়ালি তার মুখে শুধুমাত্র চামড়া ছাড়া, মানে হার্ডির ওপর চামড়া ছাড়া আর কিছুই নেই, চোখ, নাক, ঠোঁট কিছুই সেরকম নেই। তাই সুপ্রিয়া সেটা বুঝতে পারছে না যে মুখটা কীরকম বা মুখটা কী। তার স্বপ্নে আসে লোকটা, এসে সে সুপ্রিয়াকে নিজের দুটো হাত দিয়ে জড়িয়ে ধরে এবং এত জোরে ধরে যে সুপ্রিয়ার দম বন্ধ হয়ে যাওয়ার মতন অবস্থা হয়। সুপ্রিয়া অনেক ছাড়ানোর চেষ্টা করে তাকে, কিন্তু সে সুপ্রিয়াকে ছাড়ে না। সে সুপ্রিয়াকে ধরে প্রায় শূন্যে তুলে সুপ্রিয়াকে কোথাও একটা নিয়ে যাচ্ছে। অন্ধকার চারিদিকে, সুপ্রিয়া কিচ্ছু দেখতে পাচ্ছে না। সেই লোকটা সুপ্রিয়াকে নিয়ে হাঁটছে এবং মৃদু মৃদু হাসছে সে লোকটা, আর সুপ্রিয়াকে বলছে, তোকে আমি নিয়ে যাচ্ছি, তোকে আমার থেকে কেউ বাঁচাতে পারবে না। এই কথাটা যখন সে বলে, সুপ্রিয়ার চমকে আবার ঘুম ভাঙে, কিন্তু এইবার সুপ্রিয়ার সত্যি দম আটকে আসে এবং তার চোখ খুলে যায়, বাট সে হাত পা নড়াতে পারে না। সুপ্রিয়া ভাবছে যে তার মাকে ডাকবে। সুপ্রিয়া মুখ খুলছে, ডাকছে তার মাকে, চিল্লানোর চেষ্টা করছে, কিন্তু তার মুখ থেকে একটা শব্দ পর্যন্ত বেরোচ্ছে না। সুপ্রিয়া নিজের হাত নড়াতে পারছে না, পা নড়াতে পারছে না, উঠে বসতে পারছে না। সে তার মাকে ডাকতে পারছে না, তার বাবাকে ডাকতে পারছে না। সুপ্রিয়াকে বোবাই ধরে। সুপ্রিয়ার চোখ থেকে জল গড়িয়ে পড়ে এবং প্রায় এরকম অবস্থা 1 মিনিট মতন থাকার পর সুপ্রিয়ার দমটা আস্তে করে ছাড়ে, সে নিঃশ্বাসটা নিতে পারে। যখন সে নিঃশ্বাসটা নিতে পারে, সে ট্রাই করে তার মাকে ডাকার, হালকা স্বর, মা। প্রথমবার চিল্লাতে পারে না, সেকেন্ডবার সুপ্রিয়া আর একটু জোর দেয়, সে মাকে চিল্লিয়ে ডাকে এবং সব ঘটনা বলে। সুপ্রিয়ার মা বাবা সেই রাত সারা রাত কেউ ঘুমায় না, সারা রাত জেগে থাকে এবং পরের দিন সকালে সুপ্রিয়াকে নিয়ে যাওয়া হয় তাড়াতাড়ি বাড়ি থেকে একটু দূরে একটা কালীর থান আছে, সেখানে একজন পুরোহিত ব্ল্যাক ম্যাজিক এবং এইসব জিনিসের, মানে বাজে হাওয়া এসব সরাতে হেল্প করে। তার কাছে যখন নিয়ে যাওয়া হয়, সে গণনা করে এবং ছক কেটে দেখে এবং সেও কিছু ফিল করতে পারে। সে তখন বলে তার সুপ্রিয়ার মা বাবাকে, সুপ্রিয়ার পেরেন্টসকে, যে আপনার মেয়ে রাতে চুল খুলে বেরিয়েছিল, চান করে রাতে চুল খুলে বেরিয়েছিল এবং তার চুল থেকে সুগন্ধ আসছিল, অবভিয়াসলি শ্যাম্পুর। তো সেই সুগন্ধে কোনো এক বাজে প্রেতাত্মা অ্যাট্রাক্ট হয়েছে এবং সে আপনার মেয়ের পিছনে ধাপা করেছে, সে আপনার মেয়ের পিছনে এসেছে এবং আপনার মেয়েকে পছন্দ হয়ে গেছে। এবং কোনো প্রেতাত্মা যদি কোনো মেয়ের ওপর ইন্টারেস্ট চলে আসে, যদি পছন্দ হয়েছে, সে তাকে নষ্ট করে ছেড়ে দেয়, সে তার লাইফটা শেষ করে দেয়।
সেই প্রেতাত্মা আস্তে 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 তার রক্ত চুষতে থাকে প্রত্যেক রাত, এবং একদিন সেই প্রেতাত্মা তাকেও পুরো রক্ত শূন্য করে তার শরীর খারাপ করে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। সুপ্রিয়ার মা বাবা কান্নাকাটি শুরু করে এবং রিকোয়েস্ট করে সেই পুরোহিতকে যে আপনি যদি কিছু, সেই তান্ত্রিককে, সরি পুরোহিত নয় তান্ত্রিক, সেই তান্ত্রিককে রিকোয়েস্ট করে যে আপনি যদি কিছু করতে পারেন তো করুন, আমার মেয়েকে বাঁচান। সে তান্ত্রিক বলে যে আপনার মেয়েকে বাঁচানোর একটি মাত্র উপায় আছে, একটি যজ্ঞ করতে হবে, খুবই ভয়ানক যজ্ঞ। সেই যজ্ঞ যদি সাফল্য পায় তাহলে সেই প্রেতাত্মা আপনার মেয়ের পেছন ছাড়তে পারে, এবং যদি সাফল্য না পাওয়া হয় তাহলে সে প্রেতাত্মা আর দেরি করবে না, সে প্রেতাত্মা কয়েকদিনের মধ্যেই আপনার মেয়ে লাইফ শেষ করে দেবে, আপনার মেয়েকে শেষ করে দেবে। তো খুবই ভয়ানক ব্যাপার। তাও সুপ্রিয়ার মা বাবা সুপ্রিয়াকে বাঁচানোর জন্য সে রিস্ক নেয়, সে যজ্ঞ করে, এবং সে পুরোহিতের একটা সেই যজ্ঞের একটা কন্ডিশন থাকে যে সুপ্রিয়াকে নিজের চুলটা কেটে সেই যজ্ঞে আহুতি দিতে হবে। অনেক বুকে পাথর রেখে সুপ্রিয়াকে সেটাও করতে হয়, তার চুল কেটে সেই যজ্ঞে আহুতি দেয় এবং যজ্ঞ সফল হয়। তারপরে সুপ্রিয়ার সেরকমভাবে কোনোদিনও সেরকম একটা স্বপ্ন আসে না আর, এবং সেই লোকটাকে আর সে স্বপ্নতে দেখতে পায় না। কিন্তু এখনও প্রায় ঘটনার 3 বছর হয়ে গেছে, এখনও সুপ্রিয়া ঘর থেকে রাতের দিকে ভয়ে বেরোতে পারে না। এখনও তার মনে সেই চাপা ভয় থেকে গেছে, এবং এখনও সে মাঝে মাঝে রাতে চমকে ওঠে ভয়ের জন্য। অবভিয়াসলি এখনও সেই নাইটমেয়ার সুপ্রিয়ার পিছা করে যাচ্ছে। তো যারা আমরা গল্প শুনছি বা যারা আমরা এই ঘটনাটা শুনছি, আমরা সবাই প্রে করবো সুপ্রিয়ার জন্য যে সে এই ট্রমাটা থেকে যেন খুব তাড়াতাড়ি বেরিয়ে উঠুক, খুব তাড়াতাড়ি যেন তার মনে শান্তি আসুক। তো এই ঘটনাটা আপনাদের কতটা সত্যি মনে হচ্ছে, কতটা মিথ্যা মনে হচ্ছে, এটা নিশ্চয়ই কমেন্টে আমাকে জানাবেন। আজকের ঘটনাটা এখানে শেষ করলাম। ধন্যবাদ, গুড নাইট, সবাই ভালো থাকবেন। তো বন্ধুরা, আজকের এই গল্প আপনাদের কেমন লাগলো নিচে কমেন্টে নিশ্চয়ই লিখে জানাবেন। আর প্রথম গল্প শুরু করলাম এই গল্প আড্ডা চ্যানেলে, তো আপনাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ 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 খুব বেশি করে শেয়ার করবেন অ্যান্ড নিজেদের মতামত নিশ্চয়ই জানাবেন। আর আপনাদের কাছে যদি আপনাদের অভিজ্ঞতারও কিছু গল্প থাকে, তো যেহেতু আমি তুলে ধরার চেষ্টা করছি মানুষের অভিজ্ঞতার সব কিছু মানে গল্প অলৌকিক, তো আপনাদের যদি কোনো রকম ভূত প্রেত কোনো রকম অলৌকিক যদি কোনো ঘটনা ঘটে থাকে আপনাদের লাইফেও বা আপনাদের সঙ্গে, তো সেটা নিশ্চয়ই আমার সঙ্গে শেয়ার করবেন। আমি চেষ্টা করব সেই গল্প আড্ডা চ্যানেলে তুলে ধরার। আমার ফোন নাম্বার হচ্ছে 7872301373। আপনারা এটাতে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন কিংবা আমাকে ডাইরেক্টলি কল করে নিজেদের গল্প শেয়ার করতে পারেন। আমি নিশ্চয়ই আপনাদের গল্প এই চ্যানেলে তুলে ধরবো। ধন্যবাদ, গল্প আড্ডার সঙ্গে থাকুন। ইন ফিউচার আরও অনেক ভালো ভালো গল্প নিয়ে আসবো আপনাদের জন্য, আর চেষ্টা করবো যেন চ্যানেলের কোয়ালিটি অ্যান্ড ব্যাকগ্রাউন্ডের অ্যান্ড ভয়েসের কোয়ালিটিও যেন আমি ঠিক করতে পারি। তো তার জন্য আপনাদের সাপোর্টের খুবই দরকার। তো প্লিজ প্লিজ খুব বেশি করে সাপোর্ট করুন অ্যান্ড সঙ্গে থাকুন। বাই।